সন্ধ্যা রাত অ্যান আরবর শহর। এটা আমেরিকার একটা শহর। ১৯৬৫ সাল। তখন একটা লোক নিজ ঘরে বসে বসে কিছু একটার লেখালেখি করছিল আর রেডিও শুনছিল। হঠাৎ পাশের রুম থেকে গোংরানির শব্দ। প্রথমে সে ব্যাপারটাকে পাত্তা দেয় না, মনে করে হয়তো এটা তার শোনার ভুল। আবার নিজ কাজে মন দেয় সে। কিন্তু এবার সে একটা মেয়ের চিৎকার শুনতে পায়। তার চোখ মুখ আতঙ্কে ভারী হয়ে ওঠে। টেবিল থেকে উঠে দেয়ালে কান পাতে আর বোঝার চেষ্টা করে পাশের রুমে কি হচ্ছে। সাথে সাথে দৃশ্য এখানে ব্ল্যাক হয়ে যায়। এরপর স্ক্রিনে লেখা ওঠে, ইন্সপায়ার্ড বাই ট্রু স্টোরি। অর্থাৎ এই মুভিটা সত্যি ঘটনার উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। দৃশ্য পরিবর্তন হলে আমরা আদিকালের একটা টিভি দেখতে পাই। ওই টিভির কাছে দেখা যাচ্ছে কোনো একটা লোক একটা মেয়েকে তুলে নিয়ে খাটে শোয়াচ্ছে। এর মানে হলো সে ওই মেয়েটাকে মেরে ফেলেছে। আর এই ব্যক্তি হচ্ছে এই গল্পের খলনায়ক বা সাইকো কিলার। এরপর সে টিভিটা অন করে আর তার সাউন্ড বাড়িয়ে সেখান থেকে চলে যায়। কয়েক ঘন্টা পরে সেখানে মানুষের ভিড় হয়। স্টেট পুলিশ আসে। তারা দরজা ধাক্কায়, কিন্তু রুমের ভিতর থেকে কোনো সাড়া শব্দ পাওয়া যায় না। সব কিছু নীরব। বাধ্য হয়ে তারা তাদের সাথে থাকা মাস্টার কির মাধ্যমে দরজা খোলে। গান পয়েন্ট করে ভিতরে ঢুকে পুলিশ। সামনে গিয়ে দেখতে পায় একটা মেয়ের প্রায় উলঙ্গ নিথর দেহ মরে পড়ে আছে, যা দেখে ওই পুলিশ আতঙ্কিত। দৃশ্য আবারও পরিবর্তন হয়। গল্পটা এখান থেকে ৩ বছর আগে চলে যায় বুস্টন শহর। গাড়ির ভিতর থেকে ছুঁড়ে ছুঁড়ে ২টা লোক পেপার বিলি করছে। অবশ্য তখন একটা মধ্যবয়স্কা সুন্দরী মেয়ে পড়ে থাকা পেপার তুলে আনে। এই মেয়েটা একজন রিপোর্টার। তার নাম হচ্ছে লরিটা। ৩ সন্তান। ওর স্বামীর সাথে খুব ভালোই দিন কাটাচ্ছিল সে। বলতে গেলে তার একটা সুখী পরিবার আছে। লরিটা তার কাজকে খুবই গুরুত্ব দেয়, খুবই নিষ্ঠাবান সে। এরপর বাড়ি থেকে লরিটা অফিসে আসে। বিভিন্ন কেসের বিভিন্ন আর্টিকেল সে তার ডেস্কে সাজিয়ে রাখে। এই ধরনের ক্রাইম কেসে তার ব্যাপক আগ্রহ আছে। তাই সে সম্পাদক জ্যাককে অনুরোধ করে তাকে যেন ক্রাইম ডেস্কে কাজ করার সুযোগ দেওয়া হয়। কিন্তু সম্পাদক জ্যাক বলে তার বাড়তি কোনো লোকের প্রয়োজন নেই। মনে করে ক্রাইম ডেস্কে কাজ করার জন্য সে অযোগ্য। এটা বলে সে লরিটাকে পাশ কাটায়। এভাবে মুখের উপর না শোনায় লরিটা মন খারাপ করে উদাস হয়ে তার ডেস্কে বসে থাকে। অবশ্য একটু পরে সে আবার অন্যান্য খবরের কাগজগুলো ঘেঁটে দেখছিল। তখন তার নজর একটা শিরোনামে আটকে যায়, ওম্যান স্লেইন ইন অ্যাপার্টমেন্ট, যার বাংলা অর্থ অ্যাপার্টমেন্টে নিহত মহিলা। লরিটা অন্য একটা আর্টিকেল বের করে, সেটা পড়ে আর তার কাছে মনে হয় এই ২টা খুনের প্যাটার্ন এক বা একই কিলার এই খুনগুলো করছে। ঠিক তখনই সেখানে নার্সের পোশাক পরে একজন মহিলার আগমন ঘটে। লরিটা তার সহকর্মীকে জিজ্ঞাসা করে সে কে। ওই সহকর্মী বলে সে হচ্ছে হল্যান্ডের মেয়ে, তার নাম জিন কোল। নার্সের পোশাক পরিধান করায় লরিটা আরও জানতে চায় সে কি রিপোর্টার নাকি নার্স। ওই সহকর্মী জানায় সে গোপনে কাজ করছে, হতে পারে সে একজন গুপ্তচর। অফিস শেষ করে রাতে লরিটা তার মায়ের সাথে দেখা করে। তার মায়ের ডাক্তার দেখাবার কথা ছিল, কিন্তু সে ডাক্তার দেখায়নি। এর জন্য লরিটা তার মায়ের উপর ক্ষিপ্ত হয়, অভিমান করে। লরিটা যখন চলে যাচ্ছিল তখন তার মা দরজার চেইন দিয়ে লক করতে উঠে দাঁড়ায়। লরিটা তার মায়ের কাছে অতিরিক্ত নিরাপদ থাকার কারণ জানতে চায়। তখন তার মা বলে তার প্রতিবেশীকে কোনো এক অপরিচিত লোক ঘরে ঢুকে খুবই বীভৎসভাবে খুন করেছে। এর জন্য সে ভীতু, যাতে কোনো অপরিচিত লোক তার ঘরে সহজে ঢুকতে না পারে। মায়ের কাছে এই নির্মম খবরটা শুনে লরিটার চোখে বিস্ময় দেখা দেয়। লরিটা জানতে চায় কে ওই কিলার, বা কিভাবে সবার চোখের আড়ালে সে এত এত খুনগুলো করছে। তাৎক্ষণিকভাবে সে ওই অ্যাপার্টমেন্টের সামনে যায়, ভিতরে ঢোকে, বোঝার চেষ্টা করে
কিলার খুনটা কিভাবে করেছে। পরের দিন লরিটার সম্পাদক জ্যাকের সাথে দেখা করে, তাকে উক্ত পেপারের আর্টিকেলগুলো দেখায় আর বলে গত 2 সপ্তাহে মোট 3 জন মহিলাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। যা শুনে সম্পাদক জ্যাক এই কেসের প্রতি তেমন কোনো আগ্রহ প্রকাশ করে না। লরিটা তখন তাকে বোঝায় প্রত্যেকটা খুনই একই স্টাইলে করা হয়েছে, খুনগুলোর মধ্যে কোনো না কোনো কানেকশন আছে। সম্পাদক জ্যাক তাকে বাচ্চা মনে করে আর বলে ক্রাইম ডেস্কে তোমার কোনো পূর্ব অভিজ্ঞতা নেই। যা শুনে লরিটা বলে কাজ করতে না দিলে এক্সপিরিয়েন্স হবে কি করে। এই কথা শুনে সম্পাদক জ্যাক তাকে এই কেসটা নিয়ে কাজ করতে বলে, যা শুনে লরিটা খুবই খুশি। তদন্ত করতে লরিটা ওই অ্যাপার্টমেন্টে থাকা একটা বৃদ্ধ লোকের কাছে যায়। নৃশংসভাবে খুন হওয়ার পর সে উক্ত মহিলার লাশ সর্বপ্রথম দেখেছে। লরিটা তার পরিচয় দেয় আর জানতে চায় সে কি দেখেছে। বৃদ্ধ লোকটা বিবরণ দিয়ে বলে সে ওই মহিলাকে মৃত অবস্থায় মেঝেতে পড়ে থাকতে দেখেছে। তার 2 পায়ের মাঝে অর্থাৎ গোপনাঙ্গে একটা ঝাড়ুর হাতল আটকে ছিল। তাছাড়া উক্ত মহিলার গলায় মোজা পেঁচানো ছিল। লরিটা তার বিবরণ শুনে হিম হয়ে যায়, বুঝতে পারে কিলার ভিকটিমকে খুবই নির্যাতন করে মেরে ফেলেছে। এরপর লরিটা লোকাল পুলিশ স্টেশনে আসে। ইনচার্জ পুলিশ অফিসারের সাথে কথা বলে জানতে চায় কার আন্ডারে এই খুন কেসের ফাইলগুলো আছে, কে এই খুনগুলো করছে, বা তারা কি কোনো সন্দেহভাজন ব্যক্তিকে দেখেছে কিনা। কিন্তু ওই অফিসার সাফ সাফ বলে দেয় তাদের হাতে এমন কোনো তথ্য এখনও আসেনি, যাতে লরিটা হতাশ হয়। অফিসে ফিরে আসে সে। সম্পাদক জ্যাকের সাথে কথা বলে যে সে কোনো ক্লু পাচ্ছে না। সম্পাদক জ্যাক তাকে ওই মৃত মহিলাদের অ্যাটপসি রিপোর্ট দেখতে বলে। দেন লরিটা হাসপাতালে গিয়ে হেলেন ব্লেকের অ্যাটপসি রিপোর্ট চেক করে। ভিকটিমের নির্মম করুণ অবস্থা দেখে ইমোশনাল হয় লরিটা, তাদের কষ্টটা উপলব্ধি করে। সব কিছু পড়ে তাদের ব্যথায় ব্যথিত হয় লরিটা। তো লরিটা যেটুকু তথ্য পেয়েছে তা দিয়ে সে একটা আর্টিকেল তৈরি করে, আর সেটা রেকর্ড আমেরিকান নিউজ পেপারে বোল্ড লেটারে ছাপা হয়, যার শিরোনাম দেওয়া হয় ম্যাড স্ট্রেঞ্জার লুসি। লরিটার এই আর্টিকেলটা পুরো শহরে অ্যাটম বোমার মতো কাজ করে। টিভি শো, রেডিও, এমনকি সাধারণ মানুষের মুখে মুখে তার এই আর্টিকেলটার সম্পর্কে চর্চা হতে থাকে। সিরিয়াল কিলারের কথা শুনে পুরো শহরে আতঙ্ক বিরাজ করতে থাকে। আর্টিকেলটা যেহেতু ফেম পেয়েছে, তাই এই শহরের মেয়র সম্পাদক জ্যাকের সাথে দেখা করে। মেয়র জানতে চায় এই সংবাদটা পেপারে ছাপার আইডিয়া কার ছিল। সম্পাদক জ্যাক লরিটার নাম বলে, তার সাথে লরিটা তারিফও করে যে সে খুব ভালো কাজ করেছে। কিন্তু মেয়র এই কেসটা নিয়ে আর কোনো আর্টিকেল ছাপতে বারণ করে, কারণ রিপোর্টার যদি এই কেসটা নিয়ে ইনভেস্টিগেট করে তাহলে পুলিশ ডিপার্টমেন্টের বদনামি হবে। তাছাড়া শহরের মাঝে ভয় ভীতি গুজব ছড়িয়ে পড়েছে। এতে মেয়র সম্পাদক জ্যাককে কথা শোনায়, তাকেই কেসটা নিয়ে সামনে আগাতে বারণ করে। মেয়র চলে গেলে সম্পাদক জ্যাক কর্কশ কণ্ঠে লরিটাকে তার কক্ষে ডাকে। সংকোচ বোধ করে লরিটা তার কক্ষে যায়। সে বলে মেয়র তাকে এই কেসটা নিয়ে সামনে আগাতে বারণ করেছে, তাই সে আর এই কেসটা নিয়ে কাজ করতে চাচ্ছে না। অবশ্য লরিটা নাছোড়বান্দা, সে এই কেসটা নিয়ে কাজ করতে চাচ্ছে। তো তর্ক বিতর্কের এক পর্যায়ে লরিটা হার মানে, তাকে এবার এই কেসটা ছাড়তে হবে। তাই লরিটা রেগে তার বাড়িতে চলে আসে, মন খারাপ করে বসে থাকে। আবারও দৃশ্য পরিবর্তন হয়। একজন বৃদ্ধ মহিলা হেঁটে হেঁটে বাড়িতে যাচ্ছে। পিছন থেকে কালো গাড়ি করে কেউ তাকে ফলো করছে। গাড়ির কাচ কালো হওয়ায় উক্ত লোকটার চেহারা দৃশ্যমান হয় না। মূলত এই ব্যক্তিই হচ্ছে এই গল্পের সিরিয়াল কিলার। বৃদ্ধ মহিলা বাড়িতে ঢুকলে কিলার তার বাড়ির সামনেই গাড়ি থামায়, ডিক্কি থেকে লোহার রেঞ্জ বের করে। এরপর সে ওই মহিলার দরজায় নক করে। দরজা খুললে আমরা ওই বৃদ্ধ মহিলার আর্তনাদ বা চিৎকার শুনতে পাই। কিলার বৃদ্ধ মহিলাকে মেরে বাথট্যাবের মধ্যে ফেলে আসে। সাথে সাথে লরিটাকে ফোন করা হয়। অফিস থেকে জানানো হয় আরও একজন বৃদ্ধ মহিলার খুন হয়েছে। সাথে সাথে লরিটা অফিসে যায়।
এরপর আমরা জিনকে দেখতে পাই, তাকেও অফিস থেকে ডাকা হয়েছে। এই চতুর্থ খুনের পর সম্পাদক জ্যাকের টনক নড়ে। সে চাচ্ছে লরিটা এবং জিন এই দুইজনে মিলে এই কেসটা তদন্ত করুক, খুনিকে সবার সামনে নিয়ে আসুক। এতে করে তার নিউজ পেপার আরও পপুলার হয়ে উঠবে। সম্পাদক জ্যাক আরও বলে, পুলিশ তাদেরকে কোনো তথ্য বা সাহায্য করবে না, তাই তাদের নিজেদেরকেই সকল তথ্য অ্যারেঞ্জ করতে হবে। লরিটা ইতিমধ্যেই জানতে পেরেছে ভিকটিমের চাচাতো বোন সর্বপ্রথম তার লাশ খুঁজে পেয়েছে। তো এই ভিকটিমের চাচাতো বোনের নাম হচ্ছে আর্নল্ড। কিভাবে কিলার ভিকটিমকে খুন করেছে এগুলো জানতে হলে তাদেরকে এবার আর্নল্ডের সাথে কথা বলতে হবে। কিন্তু তারা তো আর্নল্ডকে চেনে না, পুলিশও তাদেরকে কোনো সাহায্য করবে না। তাই আর্নল্ডকে খুঁজে বের করতে শহরে থাকা সকল আর্নল্ড নামের ব্যক্তিকে কল করা হয়। জানতে চাওয়া হয় সে জেনির আত্মীয়া কিনা। জেনি হচ্ছে চতুর্থ ভিকটিম, যাকে একটু আগে খুন করা হয়েছে। দীর্ঘ সময় ধরে চেষ্টার পর জিন সেই কাঙ্ক্ষিত চাচাতো বোনকে খুঁজে পায়। তার কাছ থেকে সব কিছু জেনে নেয় যে জেনি কিভাবে খুন হয়েছে। এরপর আবার রেকর্ড আমেরিকান নিউজ পেপারে বোল্ড অক্ষরে ছাপানো হয় ফ্যান্টম কিলস 4, যার বাংলা অর্থ রহস্যময় খুনি 4 জনকে হত্যা করল। আর আর্টিকেলে লেখা হয় জেনিকে কিভাবে হত্যা করা হয়েছে। সকালে নিউজটা স্প্রেড আউট হয়। বুস্টন শহরের সকল সাংবাদিক পুলিশ হেডকোয়ার্টারের সামনে ভিড় জমায়। মেয়রের কাছ থেকে সত্যিটা জানতে চায়। মেয়র সকল বুস্টনবাসীদেরকে সাবধানে থাকার আহ্বান করে। তারা জানতে চায় খুনগুলো কি একজন ব্যক্তি করেছে, কিন্তু মেয়র খুনির সম্পর্কে প্রপার কোনো তথ্য দিতে পারে না। শুধু এতটুকু বলে কিলার বৃদ্ধ মহিলাদেরকে টার্গেট করছে যারা একা থাকে। এরপর আবার আমরা ওই কিলারকে দেখতে পাই। সে একটা অ্যাপার্টমেন্টে ঢুকে একটা দরজায় নক করে। বাড়িতে রং করার কথা বলে কক্ষের ভিতরে ঢোকে সে। তারপর ওই মহিলাকে পিছন থেকে আঘাত করে, শ্বাসরোধ করে মেরে ফেলে। কিছুক্ষণ পর পুলিশ আর রিপোর্টার সেখানে ইনভেস্টিগেট করতে আসে। লরিটাও সেখানে আসে, ভিতরে ঢোকে। ভিতরে গিয়ে দেখতে পায় একজন ডিটেকটিভ ভিকটিমের প্রতিবেশীকে জিজ্ঞাসাবাদ করছে। তবে ওই প্রতিবেশীর কাছ থেকে তেমন কোনো তথ্য পায় না। জিন তার পরিচিত একজন পুলিশ কর্মকর্তার সাথে কথা বলে জানতে পারে কিলার ভিকটিমকে একই স্টাইলে খুন করেছে যেভাবে বাকি মহিলাদেরকে খুন করা হয়েছে। লরিটা অফিসে গিয়ে এই খুনের উপর আর্টিকেল তৈরি করছিল। তখন ফটোগ্রাফার এসে বলে, সম্পাদক জ্যাক এই আর্টিকেলের সাথে তোমাদের দুজনের ছবি ছাপতে বলেছে, যাতে সবাই জানতে পারে দুইজন রিপোর্টার এই কেসের উপর কাজ করছে। এরপর তাদের ছবি তোলা হয়। পরদিন পেপারে এই আর্টিকেলটা ছাপানো হয়। আর্টিকেলটা পড়ে সবার মাঝে বিস্ময় ও কৌতূহল জেগে ওঠে। ওই কিলারের সম্পর্কে সবাই ভাবতে থাকে। পেপারে যেহেতু তাদের দুজনের ছবি ছাপানো হয়েছে, তাই লরিটার মা তাকে নিয়ে চিন্তিত, কারণ কিলার তাদের সম্পর্কে জানতে পেরেছে। আর এখন যদি কিলার তাদের কোনো ক্ষতি করে বসে তখন কি হবে। পরের দিন সাধারণ মানুষের পক্ষ থেকে লরিটার কাছে অনেক অনেক চিঠি আসে। তাতে তাদের অনুভূতি, ফিলিংস, ভয়, আতঙ্ক সব কিছু লেখা রয়েছে। কেউ কেউ আবার এই কাজ করার জন্য তাকে বাহবা দিয়েছে। সবাই চাচ্ছে সাইকো কিলার ধরা পড়ুক। লরিটা ওই কিলারের নাম রাখে বুস্টন স্ট্রেঞ্জলার। এভাবে কিছুদিন কেটে যায়। হঠাৎ একদিন ডিনারের সময় টেলিফোন বাজে। লরিটা জানতে পারে আরও একজনের খুন হয়েছে, কিন্তু এবার ভিকটিম বৃদ্ধ নয়, বরং সে যুবতী। লরিটার স্বামী যখন জানতে চায় যে কি হয়েছে, তখন লরিটা বলে আর একজন খুন হয়েছে, তাকে এখনই যেতে হবে। লরিটা তার কাজে অনেক সিনসিয়ার, তাই তার স্বামী তাকে যেতে বাধা দেয় না। স্ক্রিনে তখন 1963 সাল ভেসে ওঠে। অর্থাৎ ওই কিলার 1 বছরের মাথায় 3টা খুন করে ফেলেছে। লরিটা যখন ক্রাইম স্পটে পৌঁছায়, তখন একটা মেয়ে পুলিশের কাছে বয়ান দিচ্ছিল যে সে কিলারকে দেখেছে। কিলারের চেহারা কেমন ছিল জানতে চাইলে ওই মেয়েটা বলে তার গায়ের রং ফর্সা আর কালো কুচকুচে চুল রয়েছে তার। এই প্রথম কিলারের অবয়ব সামনে আসলো।
রিপোর্টার জিন এই সব কিছু নোট করে নেয়। এই মহিলাকে মনে রাখতে হবে। রাতে যখন লরিটা তার স্বামীর সাথে এই কেসের সম্পর্কে কথা বলছিল, তখন হঠাৎ টেলিফোন বেজে ওঠে। টেলিফোন ধরলে কেউ কোনো কথা বলে না, শুধু নিঃশ্বাসের শব্দ শোনা যায়। লরিটা বুঝে যায় কিলার তাকে ফোন করেছে। সাথে সাথে সে টেলিফোন রেখে দেয়। তখন লরিটার চোখ মুখ বিষণ্ণ হয়ে ওঠে। তার স্বামী জানতে চায় কে ছিল। লরিটা বলে রং নাম্বার, মানে সে মিথ্যা কথা বলে। আবারও টেলিফোন বেজে ওঠে। এবার লরিটার স্বামী টেলিফোন তোলে আর তার সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু ওপাশ থেকে কোনো উত্তর আসে না। তাই সে টেলিফোন রেখে দেয়। সাথে সাথে আবারও টেলিফোন বেজে ওঠে। লরিটার হৃদয় কেঁপে ওঠে। তার স্বামী আবারও কথা বলার চেষ্টা করে, জানতে চায় সে কে। অবশ্য এবারও কোনো উত্তর আসে না। তাই লরিটার স্বামী রেগে টেলিফোন রেখে দেয়। এই বিষয়টা নিয়ে লরিটা টেনশনে পড়ে যায়। পরদিন তারা ওই ভিকটিমের শেষকৃত্য অনুষ্ঠানে অ্যাটেন্ড করে। তখন লরিটা সেই ডিটেকটিভকে দেখতে পায়, তার কাছে যায়, কথা বলে। ডিটেকটিভ তার পেপারে ছাপানো আর্টিকেলগুলোর তারিফ করে। লরিটা কিলারকে ধরার কোনো সূত্র পেয়েছে কিনা সেটা জানতে চায়, বা তাকে অ্যারেস্ট করা যাবে কিনা। ডিটেকটিভ বলে কিলার খুবই চতুর, প্রতিবার সে কোনো প্রমাণ না রেখেই চলে যায়। এটা বলে ডিটেকটিভ সেখান থেকে চলে যায়। তবে যাবার আগে সে তার নাম বলে। তো তার নাম হচ্ছে মিস্টার জিম। নেক্সট দৃশ্যে আমরা দেখতে পাই কেউ একজন একটা দরজায় নক করছে। একজন যুবতী সুন্দরী মেয়ের দরজা খোলে। ওই লোকটা বলে সে তার বাড়ির রেডিও চেক করতে এসেছে। যা শুনে ওই মেয়েটা তাকে ঘরের ভিতরে ঢুকতে দেয়, তাকে কফির অফার করে। কফি নিয়ে আসলে ওই লোকটা তাকে পিছন থেকে আকস্মিকভাবে গলা চেপে ধরে, মেঝেতে ফেলে দেয় তাকে। মেয়েটা নিজেকে ছাড়াবার সর্বোচ্চ চেষ্টা করে, কিন্তু ওই লোকটার হাতের জোরের সাথে পেরে ওঠে না সে। এখানেই তার মৃত্যু হয়। এর সাথে আমরাও এটা বুঝতে পারি এই লোকটাই হচ্ছে সাইকো কিলার। এটা হচ্ছে তার 7 নাম্বার খুন। মেয়েটার বয়স 21, নাম প্যাট্রিকা। বোস্টন ইউনিভার্সিটিতে স্টাডি করতো সে। কিলারের করা এই খুনটা পুরো শহরকে নাড়িয়ে তোলে। পুলিশ ডিপার্টমেন্ট প্রশ্নবিদ্ধ হয় যে কিলার একের পর এক খুন করে যাচ্ছে, আর পুলিশ কেন কিছুই করতে পারছে না। এগুলোই বলা হচ্ছিল প্রত্যেকটা টিভি চ্যানেলে। আর্টিকেলগুলো আরও তীব্র থেকে তীব্রতর হয়ে ওঠে। জিন ওই মেয়েটার অ্যাটপসি রিপোর্ট আনতে মর্গে যায়। ডাক্তার জানায় ভিকটিম অন্তঃসত্ত্বা ছিল, মা হতে যাচ্ছিল সে। এটা শুনে জিন অশ্রুসিক্ত চোখে আবেগী হয়ে ওঠে। এটাও জানতে পারে সে বিবাহ না করে অন্তঃসত্ত্বা হয়েছে। জিন একটু তদন্ত করে জানতে পারে প্যাট্রিকার অন্তঃসত্ত্বা হওয়ার পিছনে তার বস নিলসনের হাত রয়েছে। অন্যদিকে আমরা দেখতে পাই লরিটা বিভারলির মায়ের সাথে দেখা করেছে। তো বিভারলি হচ্ছে একজন ভিকটিম। লরিটা মায়ের কাছে জানতে চায় তার মেয়ের কোনো ছেলে বন্ধু ছিল কিনা। উত্তরে মা বলে সে জানে না যে তার ছেলে বন্ধু ছিল কিনা, কিন্তু সে এটা বলে তার মেয়ে অধিকাংশ সময় চার্চে কাটাতো। এটা বলে ওই মা হু হু করে কেঁদে ফেলে, করুণা ও আক্ষেপ করে বলে তার মেয়ে কিলারের কী এমন ক্ষতি করেছে যার জন্য সে তাকে মেরে ফেলেছে। তার কান্নার শব্দ বাতাসে মিলিয়ে যায়। এটা দেখে লরিটা বাকরুদ্ধ। মাকে সান্ত্বনা দেওয়ার সাহসটুকু নেই তার কাছে। শীঘ্রই লরিটা সেই চার্চে যায়। বিভারলির বন্ধুর সাথে কথা বলে জানতে পারে বিভারলি সবেমাত্র তার বন্ধু ছেলের সাথে বিচ্ছেদ করেছে। তবে তার ছেলে বন্ধু গোপন ভিডিও ফাঁস করে দেওয়ার হুমকি দিয়ে বিভারলিকে হয়রানি করত। লরিটা সব কিছু তার নোটবুকে লিপিবদ্ধ করে। সন্ধ্যা রাতে সে ওই ছেলে বন্ধুর বাড়িতে যায়, ডোরবেল বাজায়। ড্যানিয়েল মার্শ দরজা খোলে। লরিটা তার সাথে পরিচিত হয়। বিভারলিকে সে চেনে কিনা তা জানতে চায়। বিভারলির নাম শুনে ড্যানিয়েল তাকে ভিতরে আসতে বলে। দরজা লক করে সে। ধীরে ধীরে লরিটার সামনে আগায়। কক্ষের অবস্থা অস্বাভাবিক দেখে লরিটার হৃদয় কেঁপে ওঠে। মুহূর্তের মধ্যে লরিটা ওই কক্ষ থেকে বেরিয়ে আসে। এই সন্দেহজনক লোকটাকে জিজ্ঞাসা করতে না পারায় লরিটা জিমের সাথে দেখা করে, তাকে সব ক্লুগুলো দেয়।
যাতে সে অ্যাকশন নিতে পারে। ওই তথ্যের উপর ভিত্তি করে পুলিশ নিলসনকে গ্রেফতার করে। পুলিশ তার লাই ডিটেক্টর টেস্ট করে জানতে পারে সে প্যাট্রিকাকে খুন করেনি। লরিটা আপডেট জানতে চাইলে জিন বলে সে প্যাট্রিকাকে খুন করেনি, তাই তাকে ছেড়ে দেওয়া হয়েছে। এটা শুনে লরিটা ড্যানিয়েল মার্শের কথা জানতে চায়, যা শুনে জিম বলে কোনো তথ্য না পাওয়ায় ওই পাগলটাকেও ছেড়ে দেওয়া হয়েছে। এই কথা শুনে লরিটা হতাশ হয়ে পড়ে। এভাবে সময় পার হতে থাকে। কোনো কুলু না থাকায় সবাইকে হাত গুটিয়ে বসে থাকতে হয়। কাজের চাপে লেট করে লরিটা বাড়িতে আসে। সংসারের প্রতি উদাসীন থাকায় তার স্বামী এটা নিয়ে কথা শোনায়, তার বিরুদ্ধে অভিযোগ তোলে যে সে তাকে আর তার সন্তানদেরকে পর্যাপ্ত সময় দিচ্ছে না। তর্ক বিতর্কের এক সময় তার স্বামী সেখান থেকে চলে যায়। লরিটাতে কষ্ট পায়। নিউ ইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্টের থেকে রেকর্ড আমেরিকান অফিসে কল করা হয়। লরিটা টেলিফোন ধরে। ডিটেকটিভ লিন্সকি জানায় তাদের এরিয়ার মধ্যে একজন বৃদ্ধ মহিলার খুন হয়েছে। আবারও আর একটা খুন। কিলার ভিকটিমকে মেরে তার গলায় মোজা বেঁধে দিয়েছে, যেটা ওই সিরিয়াল কিলারের প্যাটার্নের সাথে সাদৃশ্য আছে। কিন্তু এই কিলারকে হোটেলের কিছু লোক দেখে ফেলেছে, যার জন্য ওই কিলারকে বার থেকে গ্রেফতার করা হয়েছে। তো ওই কিলারের নাম হচ্ছে পল বেমসি। এখন আমরা প্রশ্নবিদ্ধ, তাহলে কি এই গল্পের সিরিয়াল কিলার ধরা পড়েছে? সে কি বাকি খুনগুলোও করেছে? সবকিছু শুনে লরিটা সম্পাদক জ্যাকের সাথে বিষয়টা শেয়ার করে। এটা শুনে সম্পাদক জ্যাক মনে করে হতে পারে সে একজন কপিক্যাট কিলার, কিন্তু এই বিষয়টাকে অবজ্ঞা করার কোনো প্রশ্নই আসে না। যেহেতু পুলিশ এই কেসে কোনো ক্লু খুঁজে বের করতে পারছিল না, তাই লরিটা আবারও একটা আর্টিকেল প্রকাশ করে, যার শিরোনাম ছিল পুলিশ অজ্ঞ, যার জন্য পুলিশের ডিপার্টমেন্টের উপর মহল থেকে চাপ আসে। তো আবহাওয়া পরিবর্তন হওয়ার কারণে লরিটার মেয়ে অসুস্থ, সর্দি জ্বর হয়েছে তার। মা মেয়ের টেক কেয়ার করছে। লরিটা যখন তার কক্ষে চলে যাচ্ছিল তখন সে লক্ষ্য করে কালো কোট আর কালো হেড পরে একজন অপরিচিত লোক তার বাড়ির দিকে তাকিয়ে আছে। চোখে চোখ পড়লে লরিটা দুম করে সেখান থেকে সরে যায়। লাইট অফ করে দেয় সে। ধীরে ধীরে পর্দার আড়াল থেকে নিচে তাকায়, দেখে সেখানে কেউ নেই। গায়েব হয়ে গিয়েছে সে। ওই অপরিচিত লোকটা ঘরে ঢুকেছে কিনা এটা চেক করতে লরিটা বেসবল ব্যাট হাতে নিয়ে নিচে নামে। দরজার কাছে গেলে সেখানে তার ছেলে চলে আসে। দরজার নিচে কিছু একটা দেখতে পায় সে। সাথে সাথে লরিটা সেটা তার হাত থেকে কেড়ে নেয়। দেখে সেখানে একটা মোজা আছে। তার পাশাপাশি লরিটা জিনের ছবিও ছিল। ছবিতে লাল কালি দিয়ে ক্রস এঁকেছে কিলার। লরিটার কাছে এটা এখন স্পষ্ট কিলার তাদের দুজনকে টার্গেট করেছে। বলা যায় লরিটা ও জিনের জীবন এখন থ্রেটের মধ্যে আছে। সকাল হতেই লরিটা এই বিষয়টা জিনকে বলে যে রাতে এই কাণ্ড ঘটেছে। জিনও বিপদের আশঙ্কা বুঝতে পারে, তাই সে সম্পাদক জ্যাকের কক্ষে যায়। তার উপর চড়াও হয় যে সে কেন তাদের ছবি পেপারে ছাপতে বলেছে। এর জন্য তার এবং তাদের পরিবারের বিপদ হতে পারে। সম্পাদক জ্যাক তাকে শান্ত হতে বলে। ফিরে এসে জিন এটা নিশ্চিত করে যে তারা তাদের আর কোনো ছবি পেপারে ছাপবে না। বারেলরিটা বুস্টন পুলিশ ডিপার্টমেন্টের একজন সিক্রেট এজেন্টের সাথে কথা বলে। জানতে পারে কয়েক সপ্তাহ আগে তাদের কাছে একটা কল এসেছিল। জানা যায় 3টা মেয়েকে একটা লোক হ্যারাস করেছিল। তার নামে রেপ কেসও আছে। এর জন্য ক্যামব্রিজে তার কুখ্যাতি আছে, কিন্তু বুস্টন পুলিশ এটা সবার কাছ থেকে লুকিয়েছে। লরিটা তার নাম জানতে চায়। রেকর্ড অনুসারে তার নাম হচ্ছে অ্যালবার্ট ডিসেলভো। তথ্যগুলো আবারও নোট করে নেয় লরিটা। অ্যালবার্ট ডিসেলভোর সম্পর্কে জানতে লরিটা ক্যামব্রিজ পুলিশ হেডকোয়ার্টারে পা রাখে। অ্যালবার্ট ডিসেলভোর কেস ফাইল দেখতে চায়, তো এই অফিসার তাকে অ্যালবার্ট ডিসেলভোর কেস ফাইল দেয়। তো এই ব্যক্তি হচ্ছে অ্যালবার্ট ডিসেলভো। লরিটা তার সম্পর্কে আরও ইনভেস্টিগেট করে জানতে পারে সে হচ্ছে একটা বজ্জাত টাইপের লোক। তার খারাপের মাত্রা চরম ছিল। এরপরে লরিটা
ডিটেকটিভ জিমের সাথে দেখা করে। জিম জানতে চায় সে আবার তার জন্য কী তথ্য এনেছে। লরিটা অ্যালবার্ট ডিসালভোর কেস ফাইল তাকে দেয়। জিম অ্যালবার্ট ডিসালভোর ছবি দেখে বলে এটা সে নয়। লরিটা বোঝায় সে হচ্ছে আসল কালপিট। জিম বলে আমি তার উপর 1 সপ্তাহ ধরে কাজ করেছি, এটা সে নয়। লরিটা জানতে চায় সে এত নিশ্চিত হলো কি করে। তখন জিম বলে 6 নাম্বার খুন হওয়া পর্যন্ত সে জেলে ছিল, তাহলে সে কি করে খুনগুলো করবে। এই কথা শুনে লরিটা আবারও হতাশ হয়, বুঝতে পারছে না সে কি করবে। লরিটা নথিগুলো বারবার দেখছিল। তখন জিন বলে তুমি তার মুক্তির তারিখ দেখেছ? সাথে সাথে লরিটা অ্যালবার্ট ডিসালভোর রিলিজ ডেট চেক করে, জানতে পারে ডিসালভো স্ত্রী সন্তানের সাথে দেখা করতে আগেই বেল পেয়েছে। এটা লরিটা জিমকে জানায়। জিমও তাকে সন্দেহের চোখে দেখে। এরপর আবারও একটা বছরের শেষ হয়। 1964 সালের শুরু হয়। টিভিতে বলা হচ্ছিল বুস্টন স্ট্রেঞ্জলার কেসের প্রধান সন্দেহভাজন ব্যক্তিকে পুলিশ খুঁজে বের করেছে, মানে অ্যালবার্ট ডিসালভোর কথা বলছে। এবার একটা মেন্টাল হাসপাতালের দৃশ্য দেখানো হয়। মানসিকভাবে অসুস্থ থাকায় এই হাসপাতালেই অ্যালবার্ট ডিসালভো আছে। সেই প্রতিবেশীকে হাসপাতালে আনা হয়, যে বলেছিল যে সে উক্ত কিলারকে দেখেছে। যদি সে অ্যালবার্ট ডিসালভোকে শনাক্ত করে তাহলে সে হবে এই গল্পের সিরিয়াল কিলার। কিন্তু এখানে উল্টো ঘটনা ঘটে। এই প্রতিবেশী অন্য একজন ব্যক্তিকে দেখিয়ে দেয় যে সে ওই দিন এই ব্যক্তিকেই দেখেছে। তো তার নাম হচ্ছে জর্জ নাসার। তার নামেও একাধিক হত্যা মামলা আছে। তারপর অ্যালবার্ট ডিসালভো স্বীকার করে সে মোট 13টি খুন করেছে। তার বিবৃতি অনুসারে সে হচ্ছে এই গল্পের সাইকো কিলার। এখন দেখা যাক সামনে কি হয়। অফিসার তার করা প্রথম খুনের ব্যাপারে জানতে চায়। বিস্তারিত বলতে থাকে সে, যে সে কীভাবে খুন করেছে। তার কথাগুলো রেকর্ড করা হয়। দীর্ঘ 5 ঘন্টা ধরে তার স্বীকারোক্তি নেওয়া হয়। অ্যালবার্ট কী স্বীকারোক্তি দিয়েছে এটা জানতে লরিটা জিমের কাছে যায়। জিম বলে সে সব কিছুই স্বীকার করে নিয়েছে, সেই হচ্ছে আসল সিরিয়াল কিলার। শুনেছি তার জীবনের উপর একটা মুভি বানানো হবে, যার জন্য তাকে অনেক টাকা দেওয়া হবে এবং তার সাজাও কমানো হবে, আর শীঘ্রই এই কেসটা বন্ধ হয়ে যাবে। লরিটা সব কিছু সম্পাদক জ্যাকের সাথে শেয়ার করে, যে কেসটা সাম্প্রতিক শেষ হয়ে যাচ্ছে। কিন্তু লরিটা এই কেসে আরও তদন্ত করতে চাচ্ছে, কারণ তার কেন জানি মনে হচ্ছে কোথাও কোনো না কোনো ঘাপলা আছে। এই গল্পের আসল সিরিয়াল কিলার সে নয়, কিন্তু সম্পাদক জ্যাক তার কথা শুনতে চায় না, কারণ সে মনে করে এই গল্পের শেষ এখানেই হয়ে গিয়েছে। দৃশ্যপট পরিবর্তন হলে অ্যান আরবার শহরের রাতের দৃশ্য দেখানো হয়। 1965 সাল। এই খুনটাই আমরা মুভির শুরুতে দেখেছি। এরপর ডিটেকটিভ ডিলাইন লরিটাকে এই খুনের ব্যাপারে বলে আবারও একটা খুন হয়েছে। এটা শুনে লরিটার আত্মবিশ্বাস আরও বেড়ে যায়। আমরাও বুঝতে পারি অ্যালবার্ট আসল সিরিয়াল কিলার নয়। গভীরভাবে তদন্ত করতে লরিটা অ্যান আরবার শহরের দিকে যায়। ডিলাইন উক্ত খুনের কেস ফাইল দেয়। ছবিগুলো দেখে লরিটা বুঝতে পারে এই ভিকটিমকেও কিলার সেম স্টাইলে খুন করেছে, যেটা বুস্টন স্ট্রেঞ্জলার কিলারের সাথে মিলে যাচ্ছে। রাতে যখন লরিটা পেপার দেখছিল তখন একটা আর্টিকেল তার নজর কাড়ে। আর্টিকেলটিতে ড্যানিয়েল মার্শের ছবি ছিল, যে কিনা বিভারলির বয়ফ্রেন্ড। লরিটা আর্টিকেলটা ডিলাইনকে দেখায় আর বলে সে হচ্ছে ড্যানিয়েল মার্শ। তার গার্লফ্রেন্ড বিভারলিকে বুস্টন স্ট্রেঞ্জলার কিলার খুন করেছে, কিন্তু ওই খুনে আমি তাকে সন্দেহ করেছিলাম, আর এখন সে এই শহরে আছে, তাই সে হচ্ছে আসল সিরিয়াল কিলার। যা শুনে ডিলাইন বলে আমাদের সন্দেহের তালিকায় সে আছে, আর তুমি হচ্ছ দ্বিতীয় ব্যক্তি যে কিনা ড্যানিয়েল মার্শের কথা বলেছ। তো প্রথম ব্যক্তি কে যে কিনা ড্যানিয়েল মার্শের কথা বলেছে? এটা জানতে চাইলে ডিলাইটে একজন চিকিৎসা পরিচালকের কথা বলে। তো লরিটা ওই ব্যক্তিকে টেলিফোন করে জানতে পারে ড্যানিয়েল মার্শ হচ্ছে তার পেশেন্ট, কিন্তু সে তার পেশেন্ট সম্পর্কে কোনো তথ্য দিতে চাচ্ছে না। ড্যানিয়েল মার্শের সম্পর্কে বিস্তারিত জানতে
লরিটা জিনকে টেলিফোন করে। জিন ব্রিজওয়াটার হাসপাতালে আসে, রিপোর্টগুলো ভালো করে দেখে, জানতে পারে সে তার গার্লফ্রেন্ডকে হ্যারাস করার জন্য অ্যারেস্ট হয়েছিল। এতটুকু তথ্যের উপর ভিত্তি করে ডিলাইট ড্যানিয়েল মার্শকে অ্যারেস্ট করে। তার কাছে জানতে চায় সে ওই দিনগুলোতে কোথায় ছিল যখন এই হত্যাগুলো হয়েছে, কিন্তু সে কোনো উত্তর দেয় না, একেবারেই শান্ত সে। এরপর লরিটা অ্যালবার্টের স্বীকারোক্তি শুনে দেখে আর বুঝতে পারে সে এই গল্পের সিরিয়াল কিলার নয়। পরদিন লরিটা অ্যালবার্টের ভাইয়ের সাথে দেখা করে, তাকে বলে সে তার ভাইয়ের সাথে কথা বলতে চায়। তো তার ভাই অ্যালবার্টকে এই কথা বলে। তাই জেল থেকে অ্যালবার্ট লরিটাকে কল করে, জানতে চায় সে তার কাছে কি চাচ্ছে। তো লরিটা এই গল্পের সত্যিটা জানতে চায়। ভেবেচিন্তে অ্যালবার্ট আগামীকাল তার সাথে দেখা করতে তাকে জেলে আসতে বলে, কিন্তু এই কথাটা তৃতীয় কোনো একজন ব্যক্তি শুনে ফেলে। সাথে সাথে ওই ব্যক্তি চাকু দিয়ে স্টার্ট করে তাকে সেখানেই মেরে ফেলে। তো ওই ব্যক্তি কে বা কী কারণে সে তাকে মেরে ফেলেছে এটা জানা যায় না, বলা যায় এটা রহস্য। তারপর ওই ঘাতক ব্যক্তি সেখান থেকে পালায়। মধ্যরাত লরিটা সম্পাদক জ্যাকের মাধ্যমে এই খবরটা জানতে পারে যে তাকে তার ছেলেই খুন করা হয়েছে। এটা শুনে লরিটা ভেঙে পড়ে। পরদিন সকালে লরিটা সেখানে যায়, জানতে পারে অ্যালবার্ট নাকি ড্রাগসের ওভারডোজের কারণে মারা গিয়েছে, কিন্তু লরিটা এটা বিশ্বাস করে না। ঠিক তখনই একজন মধ্যবয়স্কা মহিলা লরিটার কাছে আসে আর তাকে একটা নোট দেয়। খুলে দেখে তার মধ্যে একজন লোকের নাম ও তার ঠিকানা আছে। নোট মতে লরিটা উক্ত লোকটার সাথে দেখা করে। তো এই লোকটার নাম হচ্ছে হ্যারিসন। লরিটা তাকে তার পরিচয় দেয়, জানতে চায় সে কিভাবে অ্যালবার্টকে চেনে। হ্যারিসন বলে সে আর অ্যালবার্ট দীর্ঘদিন একই সেলে ছিল। অ্যালবার্ট ড্যানিয়েল মার্শ ও জর্জ নাসার একটা স্বীকারোক্তি নিয়ে কাজ করত, অর্থাৎ জর্জ নাসার যে দীর্ঘ 5 ঘন্টার স্বীকারোক্তি দিয়েছিল সেটা সম্পূর্ণ পূর্ব পরিকল্পিত ছিল এবং তারা তিনজনই একে অপরকে চিনত। লরিটা জানতে চায় এই মিথ্যা স্বীকারোক্তি দিয়ে তাদের কী লাভ হয়েছে। হ্যারিসন বলে তারা এটা টাকার জন্য করেছে। সাইকো কিলারের নামে একটা মুভি এবং বই ছাপা হলে তা থেকে তারা অনেক টাকা আয় করত এবং তারা ধনী হয়ে যেত। এটা তাদের পূর্ব পরিকল্পনা ছিল, কিন্তু এখন পর্যন্ত তারা কোনো টাকা পয়সা পায়নি। এরপর লরিটা জর্জ নাসারের সাথে দেখা করে, তার সাথে কথা বলে জানতে পারে এই খুনগুলোর পিছনে একাধিক কিলারের হাত রয়েছে এবং তাদের প্রত্যেকের খুনের প্যাটার্ন এক। তারা বিভিন্ন শহরে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, পুরুষ মেয়েদেরকে মারছে। লরিটা তার এই কথা শুনে অবাক হয়, বুঝতে পারে এই খুনগুলো একাধিক কিলার করেছে। লরিটাই সব কিছু সম্পাদক জ্যাককে বলে যে একাধিক সিরিয়াল কিলার এই খুনগুলো করেছে। তারপর ওই সিক্রেট বিষয়গুলো পেপারে ছাপা হয়, যার শিরোনাম ছিল বুস্টন স্ট্রেঞ্জলার্স। শেষে এস যোগ করে বোঝানো হয় এই খুনগুলো একাধিক কিলার করেছে। শেষমেশ কেসটা সলভ করায় সম্পাদক জ্যাক তাকে শাবাশি দেয়। আর্টিকেলটা প্রকাশিত হওয়ার পর সাংবাদিকরা মেয়রকে ঘিরে ধরে, জানতে চায় রেকর্ড আমেরিকান সংবাদপত্রে যে আর্টিকেলটা ছাপা হয়েছে সেটা সত্যি কিনা। এই প্রশ্নের জবাব মেয়রের কাছে নেই, আর এই গল্পটা এখানেই শেষ হয়ে যায়। শেষ অংশে লরিটার আসল ছবি দেখানো হয়। মেসেজে বলা হয় পরবর্তীতে সে একজন বুস্টন শহরের মেডিকেল রিপোর্টার হয়ে ওঠেন। কাজের চাপে পরিবারকে সময় দিতে না পারায় লরিটার স্বামী তাকে ডিভোর্স দিয়েছেন। লরিটার সহকর্মী জিনো একজন অনুসন্ধানী রিপোর্টার হয়ে ওঠেন এবং 30 বছর পর্যন্ত সে তার কাজ কন্টিনিউ করে। এই কেসের সুবাদে লরিটা এবং জিনের মধ্যে গভীর বন্ধুত্ব গড়ে ওঠে। ড্যানিয়েল মার্শকে এই খুনের জন্য অভিযুক্ত করা হয়নি। জর্জ নাসার এখনও কারাগারে বন্দী আছে, সে এখন পর্যন্ত কোনো টাকা পয়সা পায়নি। 2013 সালে ডিএনএ টেস্টের মাধ্যমে জানা গিয়েছে অ্যালবার্ট ডিসেলভো 13তম খুনের সাথে সম্পৃক্ত ছিল। বাকি 12টি খুনের ঘটনা এখনও অমীমাংসিত। এখনও জানা যায়নি এই খুনগুলো কে করেছে। ওই রাতে লরিটার বাড়ির সামনে কে দাঁড়িয়েছিল এটাও জানা যায়নি। রহস্যই থেকে গিয়েছে।